তোমাদের সবাইকে এলিট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এ কিছু বাছাই করা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি মানুষের জনন চ্যাপ্টারের উপরে। এর আগেও আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কেও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা দেখেছিলাম। ডেসক্রিপশন বক্সে দেখবে একটা লিংক দেওয়া আছে, সেখানে ওয়ান লাইনার ফর্মে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সেগুলো পড়ার পরে তোমাদের পড়ার লেভেলটা আরো কিন্তু বুস্ট আপ হবে। তাহলে আজকের ক্লাসটা চলো শুরু করা যাক। তো চ্যাপ্টার হচ্ছে মানুষের জনন, তাহলে সেইখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ষাটতলি কোষ হলো ক্ষরণকারী কোষ, বি শ্বাসকার্যে অংশগ্রহণকারী কোষ, সি রেচনে সাহায্যকারী কোষ, ডি পোষক কোষ। তোমরা ঝটপট কমেন্টে উত্তরটা জানাও, ততক্ষণ আমি এই ডায়াগ্রামটা আঁকি। ষাটতলি কোষ মেইনলি কাদের দেখা যায়? পুরুষদের দেখা যায়। পুরুষদের কোথায় দেখা যায়? পুরুষদের টেস্টিস অর্থাৎ শুক্রাশয়ের মধ্যে থাকে হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিউবুল। এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কি হয়? সেমিনিফেরাস টিউবুলের মধ্যে স্পার্ম তৈরি হয়। এবার এই যে স্পার্ম তৈরি হয় মানে একেবারে স্পার্ম তৈরি হয়ে যায় না, স্পার্মাটোগোনিয়া থেকে আস্তে আস্তে অনেকগুলো ধাপ আছে, তারপরে শেষে গিয়ে আমরা স্পার্ম পাই। কিন্তু এই যে স্পার্ম তৈরি হয় একদম ম্যাচিওর হওয়ার আগে কি হয়, এখানে এই সেমিনিফেরাস টিউবুলের মধ্যে কিছু বিশেষ প্রকারের কোষ দেখা যায়। সেই কোষের মধ্যে স্পার্মের মাথাগুলো এরকম ভাবে গেঁথে থাকে। এরপরে কি হয়, স্পার্ম যখন ম্যাচিওর হবে তখন কি করবে, তখন এই যে কোষগুলো আছে এই কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে সে ম্যাচিওর হবে। ম্যাচিওর হওয়ার পরে এই যে লুমেন বা মধ্যবর্তী অংশটা আছে সেখানে এসে স্পার্ম জমা থাকবে। তাহলে এই যে স্পেশালাইজড কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ষাটতলি কোষ, যার প্রধান কাজ আমরা কি দেখলাম, যে স্পার্মকে পুষ্টি দেওয়া। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ষাটতলি কোষের প্রধান কাজ হচ্ছে, এটা এক ধরনের পোষক কোষ। এটা কোনো ক্ষরণকারী কোষ নয়, কারণ এর থেকে কিছু সিক্রেট হচ্ছে না। শ্বাসকার্যে অংশগ্রহণ করে না, কারণ এটা দেখছি আমরা স্পার্মাটোজেনেসিসে একটু হেল্প করছে। রেচনে সাহায্যকারী কোষ না, এটা হচ্ছে এক ধরনের পোষক কোষ। পরবর্তী কোয়েশ্চেন হলো, লেডিক কোষের অবস্থান এবং খরিত বস্তু হলো এ যকৃৎ, মানে লেডিক কোষ যকৃতে থাকে, এর থেকে কোলেস্টেরল সিক্রেট হয় না, ডিম্বাশয়ে থাকে এর থেকে ইস্ট্রোজেন সিক্রেট হয়, শুক্রাশয়ে থাকে টেস্টোস্টেরন সিক্রেট করে, অগ্নাশয়ে থাকে গ্লুকাগন সিক্রেট করে। আবারও সেই একই ছবি এঁকে নিই। এগুলো হচ্ছে সেমিনিফেরাস টিউবুল। এই যে সেমিনিফেরাস টিউবুল গুলো দেখছি, এর মাঝখানে স্পেশাল কোষ থাকে যেটা হচ্ছে আমাদের এই লেডিক কোষ। তাহলে সহজে এখানে বোঝা যাচ্ছে যে এটা নিশ্চয়ই শুক্রাশয় হবে। আর এর থেকে কি সিক্রেট হয়? এর থেকে সিক্রেট হয় মেল হরমোন, যেটা হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন এক ধরনের স্টেরয়েডাল হরমোন। হরমোন বিভিন্ন রকমের হতে পারে, প্রোটিন ধর্মী, অ্যামাইনো ধর্মী। তার মধ্যে এই টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো হচ্ছে আমাদের স্টেরয়েড ধর্মী। তো এখানে ধরো এই কোশ্চেনটা করতে গিয়ে অনেকে হয়তো এরকম হতে পারে যে এই দুটো অংশের মধ্যে যে কোনো একটা হয়তো জানো, হয় সে জানে যে অবস্থানটা কোথায়, অথবা কেউ জানো যে এর থেকে টেস্টোস্টেরন খরিত হয়। তাহলে ধরো এইটা জানো, এইটা জানো না, তাহলে অপশন সি তে একমাত্র শুক্রাশয় আছে, এটা দেখে আমি এটা টিক করে দিতে পারি, কিন্তু যকৃৎ, ডিম্বাশয়, অগ্নাশয় থাকে না। অথবা ধরো যে আমি জানি যে লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন সিক্রেট করে, কিন্তু জানি না যে এর অবস্থানটা কোথায়। তাহলে সেই ক্ষেত্রে কি করব, লেডিক থেকে কোলেস্টেরল, ইস্ট্রোজেন, গ্লুকাগন সিক্রেট হয় না, টেস্টোস্টেরন সিক্রেট হয়। তাহলে এই অপশনটা টিক করব। এইভাবে মাইন্ড গেম খেলে খেলে কিন্তু, বা অনেক রকমের অপশন টেস্ট করে, পজিটিভ সিলেকশন করে, নেগেটিভ সিলেকশন করে কিন্তু এমসিকিউ গুলোকে আমরা অনেক সময় টিক করতে পারি। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, সেটা হলো শুক্রাণুর উৎপাদন ঘটে কোথায়? এক, ষাটতলি কোষে, ইউনিফেরাস টিউবিউলে, সেমিনিফেরাস টিউবিউলে, নাকি ভাস ডিফারেন্সে? তাহলে শুক্রাণু নিশ্চয়ই কার দেহে উৎপন্ন হবে? মেল বডিতে উৎপন্ন হবে।
একটু আগে আমরা দেখেছি যে সার্টলি কোষ কি করছে, পোষক কোষ হিসেবে সাহায্য করছে। এর কিন্তু কোনো রকম ভূমিকা নেই শুক্রাণু উৎপাদনে। ইউনিফেরাস টিউবিউলেরও নেই। সঠিক উত্তর হবে সেমিনিফেরাস টিউবিউল। আর ভাস ডিফারেন্স এটা হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট হিসেবে কাজ করে। এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলো আমরা দেখলাম, এখানে থাকে হচ্ছে আমার স্পারমাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল। এই স্পারমাটোগোনিয়া থেকে আস্তে আস্তে ধাপে ধাপে আমার তৈরি হয় স্পার্ম বা শুক্রাণু। তাহলে কোথায় হচ্ছে? সেমিনিফেরাস টিউবিউলে। পরবর্তী প্রশ্ন, শুক্রাশয় থলিতে শুক্রাশয় নামতে অসফল হলে সেই অবস্থাকে কি বলে? অর্থাৎ শুক্রাশয় যদি শুক্রথলিতে টেস্টিসে যদি নামতে না পারে তাহলে পুরুষদের ক্ষেত্রে কি হয়? ভ্যাসেকটমি হয়, পুরুষত্বহীনতা হয়, টিউবেকটমি হয়, না ক্রিপ্টারকিডিজম হয়? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিপ্টারকিডিজম। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাসেকটমি বা টিউবেকটমি কি? যখন আমরা ভাস ডিফারেন্স, পুরুষদের ক্ষেত্রে ভাস ডিফারেন্স বলে একটা অংশ থাকে, সেটাকে যখন সার্জারির মাধ্যমে কেটে বাদ দিয়ে দিই তাকে বলি ভ্যাসেকটমি। আর টিউবেকটমিটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হয়। মহিলাদের ক্ষেত্রে ওই ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, সেটাকে বলে টিউবেকটমি। পুরুষত্বহীনতা বলতে সে হচ্ছে ইনফার্টাইল, সে কোনো তার বংশকে এগিয়ে নিয়ে যেতে অক্ষম, সেই কন্ডিশনটা হচ্ছে পুরুষত্বহীনতা। কিন্তু এখানে বলেছে শুক্রাশয় থলিতে যদি শুক্রাশয় নামতে না পারে, শুক্রাশয় যদি উদর গহ্বরেই থেকে যায়, তাহলে তাকে বলা হয় ক্রিপ্টারকিডিজম। পরের প্রশ্ন, মিওসিস 1 এর পরে প্রাথমিক স্পারমাটোসাইট থেকে কি তৈরি হয়? গৌণ স্পারমাটোসাইট, স্পারমাটিড, স্পারমাটোজোয়া, স্পারমাটোগোনিয়া। অর্থাৎ এই কোশ্চেনটা করতে গেলে তোমাদের কিন্তু গ্যামেটোজেনেসিস সম্পর্কে ধারণা রাখতে হবে। স্পেসিফিক্যালি এখানে স্পারমাটোজেনেসিস সম্পর্কে ধারণা রাখতে হবে। স্পারমাটোজেনেসিস বলতে কি বোঝায়? স্পারমাটোজেনেসিস মানে প্রোডাকশন অফ স্পার্ম বা স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তাকে আমরা স্পারমাটোজেনেসিস বলি। স্পারমাটোজেনেসিস কোথায় হবে? সেটা হবে আমাদের শুক্রাশয়ের মধ্যে, শুক্রাশয়ে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। আরো যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে প্রথমেই পাবো হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া থেকে আমরা পাবো প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে কোয়েশ্চেনে আমাদের বলেছে যে মিওসিস 1 এর পরে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কি তৈরি হয়। এই প্রাইমারি স্পারমাটোসাইটে প্রথমে মিওসিস 1 হবে। মিওসিস 1 কি? এক ধরনের কোষ বিভাজন। এখান থেকে প্রথমে দুটো কোষ তৈরি হবে যাদের আমরা বলবো সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে মিওসিস 1 এর আমরা কি পাচ্ছি? গৌণ স্পারমাটোসাইট। তাহলে অপশন, সঠিক অপশন এখানে হয়ে যাবে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার তৈরি হবে আমাদের স্পারমাটিড। এটা হচ্ছে স্পারমাটিড। তারপরে তৈরি হবে ম্যাচিওর স্পার্ম বা স্পারমাটোজোয়া। তোমাদের এখন কাজ হবে স্পারমাটোগোনিয়া 1 নম্বর, 2 নম্বর প্রাইমারি স্পারমাটোসাইট, 3 নম্বর সেকেন্ডারি স্পারমাটোসাইট, 4 স্পারমাটিড, আর 5 হচ্ছে স্পারমাটোজোয়া। এই 5টা জিনিসের প্লয়টি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। যদি সঠিক উত্তর হয় তাহলে সেটাতে আমি একটা লাইক দিয়ে দেবো। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, স্পারমিওজেনেসিস হলো স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি, নিষেক না রোপণ না উগোনিয়াম তৈরি হওয়া? তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করো। একটু আগে আমরা কি দেখছিলাম যে গ্যামেটোজেনেসিসের মধ্যে যে স্পারমাটোজেনেসিস রয়েছে, সেখানে কি হচ্ছিল যে স্পারমাটোগোনিয়া থেকে আস্তে আস্তে ধাপে ধাপে স্পারমাটোজোয়া তৈরি হচ্ছিল। এই যে শেষ পর্যায়ে আমরা এসে দেখলাম স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে, এই প্রসেসটাকেই বলা হচ্ছে আমাদের স্পারমিওজেনেসিস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হওয়া। উগোনিয়ামের তৈরি হওয়ার প্রশ্ন আসবেই না,
কারণ উগোনিয়াম হচ্ছে মহিলাদের দেহে পাওয়া যায়, আর এখানে স্পার্মিওজেনেসিস স্পার্ম রিলেটেড কোনো ব্যাপার স্যাপার আছে নিশ্চয়ই, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন এ। এখানে আরো একটা জিনিস মনে রাখবে, এই যে সার্টলি কোষ থেকে স্পার্ম গুলো পুষ্টি নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে বেরিয়ে যাওয়ার প্রসেস, এটাকে বলা হয় স্পার্মিয়েশন। তোমরা যদি চাও এইরকম আরো অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে, তাহলে এই ডেসক্রিপশন বক্সের নিচে দেখবে আমাদের এলিট্যাপের লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা আমাদের ক্লাস 12 এর সায়েন্স ওরিয়েন্টেড স্পেসিফিক টেস্ট সিরিজ কিন্তু পেয়ে যাচ্ছ। সেখানে তোমাদের সমস্ত সাবজেক্ট রয়েছে, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে অনেকগুলো টেস্ট সিরিজ কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তোমরা সহজেই সেখান থেকে প্র্যাকটিস করে নিয়ে তোমাদের গ্রোথ কিন্তু আরো বুস্ট আপ করতে পারবে। তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট্যাপ ডাউনলোড করে সেখান থেকে তোমরা টেস্ট সিরিজ সহজেই কিন্তু জয়েন করে নিতে পারবে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই, সেটা হলো গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? প্রথমে অপশনে রয়েছে FSH LH, সেকেন্ড FSH LTH, থার্ডে রয়েছে অপশন সি তে রয়েছে ACTH LH, অপশন ডি GH ADH। তো গ্রাফিয়ান ফলিকল হচ্ছে কি, যে মহিলাদের ওভারির মধ্যে কিছু ফলিকল বা কোষের গুচ্ছ থাকে, ঠিক আছে? এই ফলিকল গুলো বিভিন্ন রকমের হয়, প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল, ম্যাচিওর ফলিকল দিয়ে আসে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, মানে একটা থেকে আরেকটা তৈরি হয়, শেষে গিয়ে আমরা পাই হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকল যখন ম্যাচিওর হয়ে যায় তখন গ্রাফিয়ান ফলিকলটা ফেটে যায়, ফেটে গিয়ে কি হয়, এর মধ্যে যে সেকেন্ডারি উসাইটটা থাকে সেটা বেরিয়ে আসে। তাহলে বোঝা গেছে যে গ্রাফিয়ান ফলিকলের কাজটা কি। তো এখানে কোয়েশ্চেনটা বলছে এই যে ফলিকল গুলো একটা থেকে আরেকটাতে ডেভেলপ করছে, ম্যাচিওর করছে, সেই ডেভেলপমেন্টে কোন হরমোন সাহায্য করছে বা কোন কোন হরমোন সাহায্য করছে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে FSH LH। তোমরা মনে রাখবে যে FSH আর LH কোথা থেকে পাওয়া যায়? আমাদের যেই পিটুইটারি রয়েছে, পিটুইটারিরও দুটো অংশ রয়েছে, অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকে কিন্তু এই দুটো হরমোন পাওয়া যায়, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন। এই হরমোন গুলো ব্লাডের মধ্যে গিয়ে ফলিকলের উপরে গিয়ে অ্যাক্ট করে, তার ফলে ফলিকল গুলো কিন্তু ম্যাচিওর হয়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কর্পাস লুটিয়াম কি খরিত করে? বলতে গেলে কোন হরমোন খরিত করে? LH, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, FSH। কোয়েশ্চেনটা করার আগে জিনিসটা জানতে হবে যে কর্পাস লুটিয়াম কি বা কোথায় থাকে। এই যে বললাম গ্রাফিয়ান ফলিকল একটা সময় এসে যখন ম্যাচিওর হয়ে যায়, এর মধ্যে থাকা সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যায়। এই যে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাওয়ার পরে যে স্ট্রাকচারটা এখানে পড়ে থাকছে সেটাকে আমরা বলছি কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম থেকে খরিত হয় প্রোজেস্টেরন। কি করে আরেকটু ভাবে মনে রাখতে পারো? কর্পাস লুটিয়ামের বাংলা অর্থ হচ্ছে পিত গ্রন্থি। মানে আমি যখন পড়াশোনা করতাম আমি কিভাবে মনে রাখতাম, এই পিত গ্রন্থির এখানে প আছে আর প্রোজেস্টেরনের প আছে, পিত গ্রন্থি থেকে হচ্ছে প্রোজেস্টেরন খরিত হয়। পরবর্তী কোয়েশ্চেন, কোনটি ডিম্বাণু নিঃসরণ ঘটায়? অর্থাৎ কোনটি ওভিউলেশন ঘটায়? এই যে একটু আগে দেখছিলাম আমরা যে গ্রাফিয়ান ফলিকল থেকে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ বা ওভিউলেশন। কোন হরমোন এই ডিম্বাণু নিঃসরণের জন্য দায়ী? অপশন এ ADH, অপশন বি FSH, অপশন সি হবে এটা LH, অপশন ডি ইস্ট্রোজেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে LH। আমাদের মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল বলে একটা ফেনোমেনন আছে, যার মোটামুটি ধরো পুরো যদি এই মাসটা ধরে সাইকেলটা চলে, এই মিডিল পর্যায়ে এসে আমাদের ওভিউলেশনটা হয়, মানে সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে আসে। এই সময় কি হয়, আস্তে আস্তে LH এর পরিমাণটা হঠাৎ করে এই মিডিল টাইমটা গিয়ে অনেকটা পিকে উঠে যায়,
মানে অনেকটা বেশি রক্তের মধ্যে এলএইচ এর পরিমাণটা বেড়ে যায়। এই যে হঠাৎ করে এলএইচ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, একে বলা হয় এলএইচ সার্জ। এই ঘটনার জন্যই কিন্তু ডিম্বাণু নিঃসরণটা হয়ে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে লিউটিনাইজিং হরমোন, দ্যাট ইজ এলএইচ। পরের প্রশ্ন, কাদের রজত চক্র ঘটে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল কাদের দেখা যায়? স্ত্রী লোকদের, অর্থাৎ আমাদের মানে মানুষদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মহিলাদের, স্ত্রী স্তন্যপায়ীদের, স্ত্রী প্রাইমেটদের, নাকি খরগোশের? সঠিক উত্তর হবে স্ত্রী প্রাইমেটদের। এতদিন হয়তো আমরা অনেকেই জানতাম যে মেনস্ট্রুয়াল সাইকেল কি, যে হয়তো স্ত্রী লোকদেরই ঘটে, কিন্তু না, এটা স্ত্রী প্রাইমেটদের ঘটে। এবার স্ত্রী প্রাইমেট কারা? এই যে একটা বড় গ্রুপ রয়েছে স্তন্যপায়ী প্রাণী বা ম্যামালস, এর মধ্যে এমন কিছু প্রাণী আছে যাদেরকে বলা হয় প্রাইমেট। এই প্রাইমেটদের মধ্যে পুরুষও আছে, তেমন মহিলাও আছে। তো স্ত্রী প্রাইমেটদের কিন্তু এই রজত চক্র ঘটে। স্ত্রী প্রাইমেট আর কারা কারা? মানুষের হতে পারে, এপ হতে পারে, গরিলা হতে পারে, সিম্পাঞ্জি হতে পারে, এরা প্রত্যেকেই হচ্ছে প্রাইমেটের মধ্যে পড়ে। তো এদের যারা মহিলা মেম্বার রয়েছে তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, একজন প্রজননক্ষম স্বাভাবিক মহিলার রজত চক্রের মোটামুটি কত দিনে ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়া ঘটে, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের কততম দিনে এই ওভিউলেশনটা ঘটে, মানে সেকেন্ডারি ওসাইটের নির্গমন ঘটে? প্রথম দিনে, 4 দিনে, নাকি 14 দিনে, নাকি 18 দিনে? আমরা যদি একটু দেখি, মেনস্ট্রুয়াল সাইকেল মোটামুটি ওই 28 থেকে 30 দিনের মধ্যেই হয়। ওই 28 দিন ধরে নিলাম। প্রথম যে দিন পিরিয়ড স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমার ডে 1। মোটামুটি তোমার 5 দিন মতো ব্লিডিং চলে। তারপরেও এখানে অনেকগুলো কিন্তু পরিবর্তন হয়। যখন এই সাইকেলের এই মিডিল বরাবর সময়টা আসে তখন ঘটে আমার ওভিউলেশন। কেন ঘটে? ওই যে এলএইচ সার্জ হচ্ছে সেই কারণে ঘটছে। কখন ঘটে? 14 দিনের মাথায় ঘটে। কারোর যদি সাইকেল, সবার তো 28 দিনে হয় না, কারো বেশি হয়, কারো কম হয়। তো ধরো কারো সাইকেল হচ্ছে এরকম 30 দিনের মধ্যে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে তার ওভিউলেশনের ডেট ক্যালকুলেট করব? 30 থেকে 14 বিয়োগ করব, তাহলে কত পাবো? 16। তাহলে 16তম দিনে তার ওভিউলেশন হবে। কিন্তু যদি প্রশ্ন এরকম আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর কোনটা ঠিক করবে? এই 14 দিনে। পরের কোয়েশ্চেন, ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতো যেটি তৈরি হয় সেটি হলো ব্লাস্টুলা, মরুলা, গ্রাস্টুলা, নাকি নিউরাল চাকতি? ক্লিভেজ কি? স্পার্ম এবং ওভাম মিলিত হয়ে কি করে? জাইগট তৈরি করে, তাই তো? এটা হলো জাইগট। এই জাইগোটের এবার কি হবে? র্যাপিড, মানে খুব দ্রুত মাইটোটিক ডিভিশন হবে। এবার মাইটোটিক ডিভিশনটা এতটাই দ্রুত হয় যে কোষগুলো কিন্তু বৃদ্ধি পায় না, মানে আয়তন বৃদ্ধি হয় না, সংখ্যায় বৃদ্ধি হতে থাকে। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16টা এরকম হয়। এইভাবে যখন মোটামুটি 8 থেকে 16 কোষ বিশিষ্ট একটা গঠন তৈরি করে, একটা বলের মতো তৈরি করে, সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আমাদের মরুলা। আর এই যে এক একটা কোষ আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় ব্লাস্টোমেয়ার। পরের কোয়েশ্চেন, নিষেকের স্থান হলো যোনিপথ মানে ভ্যাজাইনা, সার্ভিক্স, না এন্ডোমেট্রিয়াম, না ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে? তাহলে নিষেক কার মধ্যে হয়? নিষেক হচ্ছে স্ত্রী দেহের মধ্যে ঘটে। এটা হচ্ছে স্ত্রী দেহের ইউটেরাস। সিমিলারলি এর দিকেও সেম স্ট্রাকচার রয়েছে। আর এই গোল গোল দুটো হচ্ছে ওভারি। এটা হচ্ছে আমাদের এই অংশটা
ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এই যে মিডিলের অংশটা দেখতে পাচ্ছি পুরোটাই ফ্যালোপিয়ান টিউব লম্বাটা, এই অংশটা হচ্ছে আমাদের অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা স্থানেই কিন্তু কি করে ওভিউলেশন হওয়ার পরে সেকেন্ডারি ওসাইটটা এখান থেকে এইখানে চলে আসে, তারপর ওয়েট করতে থাকে স্পার্মের জন্য। স্পার্ম আসে এই ভ্যাজাইনাল পথ হয়ে সার্ভিক্স হয়ে এই অ্যাম্পুলার কাছে আসে। এই অ্যাম্পুলাতে গিয়েই কিন্তু নিষেকটা হয়। নিষেক অর্থাৎ পুং জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলন হচ্ছে নিষেক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। পরবর্তী কোয়েশ্চেন, কোলস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ, আইজিএম, আইজিজি নাকি আইজিই? কোলস্ট্রাম কি? ধরো কোনো মহিলার মানে কোনো মায়ের ডেলিভারি হয়েছে বা ডেলিভারি হওয়ার পরে যে প্রথম দুগ্ধ নিঃসরণ হয় সেটা একটু চটচটে আর একটু হলুদাভ রঙের হয়। এই যে প্রথম যে আমরা তরল পদার্থটা পাচ্ছি হলুদাভ, সেটাকে বলা হচ্ছে কোলস্ট্রাম। এই কোলস্ট্রামের মধ্যে একটা বিশেষ অ্যান্টিবডি থাকে যা শিশুর জন্য কিন্তু খুবই উপকারী। সেই জন্য বলা হয় যে ফার্স্ট যেটা দুগ্ধ নিঃসরণ হচ্ছে সেটা যেন অবশ্যই শিশুকে খাওয়ানো হয়। এবার কোন অ্যান্টিবডি থাকে? অ্যান্টিবডি থাকে হচ্ছে আইজিএ। এবার অপশনে এরকম ভাবে না দিয়েও কি দিতে পারে? ইমিউনোগ্লোবিউলিন এ। আইজি এর পুরো নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। তাহলে ইমিউনোগ্লোবিউলিন এ, এম, জি, ই ইত্যাদি ইত্যাদি দিতে পারে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে আইজিএ। তোমাদের শেষ প্রশ্ন আজকে, ভ্রূণের রোপণ কোথায় হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়ামে, পেরিমেট্রিয়ামে, মায়োমেট্রিয়ামে নাকি কোনোটি নয়? এই যে আমরা একটু আগে দেখলাম না মরুলার মতো একটা স্ট্রাকচার হচ্ছে 8 থেকে 16 কোষ বিশিষ্ট, এ আস্তে আস্তে এই দিকে নিচের দিকে এগিয়ে আসবে, তারপরে সে ব্লাস্টুলাতে কনভার্ট হবে। এই ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস দশায় এসে কিন্তু ভ্রূণের রোপণটা হবে। তাহলে এখান থেকে আমরা আরো একটা শর্ট কোয়েশ্চেন পেলাম যে কোন অবস্থায় রোপণ হচ্ছে? ব্লাস্টোসিস দশায়। কোথায় হচ্ছে এবার? এটা হবে হচ্ছে আমাদের এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা রয়েছে এর মধ্যে গিয়ে কি হবে, এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি সেটা গিয়ে গেঁথে যাবে। এই গেঁথে যাওয়াটাকে বলা হচ্ছে রোপণ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম। আজ এই মানুষের জনন চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এইরকম আরো যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে কিন্তু সায়েন্সের টেস্ট সিরিজ নিয়ে নিতে পারো। সেখানে রয়েছে বাছাই করা কিছু এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমরা কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের পড়ার লেভেলটাও অনেকটা বুস্ট আপ হবে, এর সাথে সাথে তোমাদের স্কোরটাও কিন্তু অনেক ভালো আসবে। এছাড়াও তোমাদের ডেসক্রিপশন বক্সে বা পিন্ড কমেন্টে দেখবে একটা লিংক দেওয়া রয়েছে, সেখানে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার কোয়েশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই সেগুলো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।